চিংড়ি মাছটা মাথা লেজ সহ প্রসেস করে এইভাবে পালং শাক দিয়ে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনারা কে কে এইভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছোট চিংড়ি মাছ যদি একবারে প্রসেস করে রাখা যায় তাহলে কিন্তু রান্নার সময় ঝামেলা অনেক কমে যায়, সাথে খেতে অনেক ভালো লাগে। যদিও আমি আজকে মাঝারি সাইজের চিংড়িটাকে প্রসেস করব। এই চিংড়িটা যদি ছোট সাইজের চিংড়ি হয় তাহলে এটা খেতে বেশি ভালো লাগে, যে প্রসেসে আমি আজকে প্রসেস করব। এটা হচ্ছে চিংড়িগুলোর মাথা আর লেজের যে অংশটা থাকে এটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। চিংড়ির সাইজটা একটু ছোট হলে ভালো হতো, আমার চিংড়িটা মাঝারো সাইজের হয়ে গিয়েছে। মাঝারো সাইজের চিংড়ির এই মাথা লেজটা খেতে একটুখানি ধারদার লাগে, তারপর আমি ভাবলাম যে এটা এই প্রসেসেই রাখি। ছোট চিংড়ি আনলে হেল্পিং হ্যান্ডরা বাঁচতেই পছন্দ করে না, অনেক সময় লাগে, তো এই জন্য আমার এই মাঝারো সাইজের চিংড়িটা এনেই এইভাবে প্রসেস করে রাখতে হয়। মাথা লেজের অংশটা বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি একটা ঝাঁকার মধ্যে পানি নিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। হাত লাগানো যাবে না, হাত লাগালে কিন্তু হাত কেটে যায়। অনেকে এই মাথা লেজের অংশ দিয়ে চপ বানিয়ে খেতে পছন্দ করেন, তবে আজকে কিন্তু আমি চপ বানানোর জন্য এই প্রসেসটা করছি না। এগুলোকে আমি একবারে চিংড়ি মাছের সাথে প্রসেস করে ফেলবো। তো বেশ ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন এগুলাকে আমি ব্লেন্ড করে নিব। আমি আবারও বলছি, চিংড়িটা যত ছোট সাইজের হবে এটা খেতে অত বেশি ভালো লাগবে, কারণ ছোট সাইজের চিংড়ির মাথার লেজের অংশটা নরম থাকে। চিংড়ি যত বড় হয়ে যায় মাথা লেজের অংশটা অত শক্ত হয়ে যায়। বড় চিংড়ির মাথা লেজের অংশটা খেতে কিন্তু ধারদার লাগে। যাই হোক, আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে হচ্ছে চিংড়ির মাছের এই মাথা লেজটা নিয়ে নিলাম, সাথে একটু পানি দিয়ে নিয়েছি যাতে ব্লেন্ডটা ভালোভাবে হয়। তো এই তো এখানে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর মিহি এমন একটা পেস্ট হবে। এই পেস্টের সাথে আপনারা কিন্তু চালের গুঁড়া অথবা বেসন মিক্সড করে চপ বানিয়েও খেতে পারেন। আর আমি কি করব সেটা দেখাচ্ছি। এইখানে যে মাছগুলো বাছা হয়েছে, এই বাছার সাথে হচ্ছে আমি চিংড়ি মাছের এই মাথা লেজের ব্লেন্ড করা অংশটা অ্যাড করে দিচ্ছি। আম্মু সবসময় আমাকে এটা রেডি করে দেয়, তবে আমি রেডি করতে গেলে সবসময় উল্টাপাল্টা কিছু না কিছু করে ফেলি। চিংড়ি মাছ যতটুকু নেওয়া হবে তার সবটুকু মাথা লেজ ব্লেন্ড করার কিন্তু দরকার নাই, এখানে অর্ধেকটা ব্লেন্ড করলেই হয়, কিন্তু আমি সবটুকু ব্লেন্ড করে ফেলেছি, এজন্য মাথা লেজের অংশটা বেশি হয়ে গিয়েছে। যাই হোক, এখন এটার সাথে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। আপনারা যারা মাথা লেজটা সাথে দিতে না চান তাহলে কিন্তু আপনারা শুধু চিংড়ি মাছটাও কিন্তু এভাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিতে পারেন রান্নার সময়, তাহলে নামিয়ে আবার নতুন করে ক্লিন করার ভাজাভাজি ঝামেলা থাকে না। সেদ্ধটা থেকে রান্নার মধ্যে একটু দিয়ে দিলেই হয়ে যায়। মাথা লেজের অংশ আমি যতটুকু দিয়েছিলাম অতটুকুই ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে আমি আবার আর একটু অ্যাড করি, মানে যা ছিল সবই একদম ব্লেন্ড করে দিয়ে দিয়েছিলাম। এই পরেরটুকু অ্যাড না করলেই ভালো হতো। চিংড়িটা এইভাবে প্রসেস করে রাখলে এটা দিয়ে যদি পালং শাক আর চাল কুমড়া রান্না করা যায় তাহলে খেতে বেশি ভালো লাগে। আর শুধু চিংড়িটা যদি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখেন তাহলে কিন্তু যে কোনো তরকারিতেই দিয়ে দেওয়া যায়। এখানে কিন্তু আমি আলাদা করে কোনো পানি অ্যাড করিনি, নর্মালি যতটুকু পানি ওঠে এটার মধ্যেই চিংড়িটা সেদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তো এটা পানিটা শুকিয়ে যাওয়ার পর্যন্ত আমি হচ্ছে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা ঠান্ডা হলে আমি বক্সে করে ফ্রোজেন করে রেখে দেবো। আর এই তো আমি বললাম না, মাথা লেজের অংশটা বেশি হয়ে গেছে। মাথা লেজের অংশটা এতটা বেশি হলে ভালো লাগে না খেতে। আজকে এখান থেকে কিছু অংশ নিয়ে হচ্ছে আমি পালং শাক রান্না করব, বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো। পালং শাক রান্না করার জন্য হচ্ছে প্রথমে মশলাগুলো কষিয়ে মশলার মধ্যে হচ্ছে আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছিলাম, এর উপরে হচ্ছে পালং শাকটা দিয়ে দিয়েছি। মানে হলুদ লবণ রসুন বাটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর উপরে হচ্ছে শাকগুলা দিয়ে দিলাম। পালং শাক রান্না হতে খুব একটা সময় লাগে না, তো কেউ যদি এইভাবে কখনো রান্না না করে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন। চিংড়ি মাছের সাথে এইভাবে পালং শাক রান্না করলে আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লাগে।